আসুন সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ সম্পর্কে কিছু শেখা যাক। মনে করি আমার একটা ডট বা বিন্দু আছে, এটা যে কোনো কিছুই হতে পারে, আর আমরা গভীর মহাশূন্যে আছি যেখানে আমাদের অভিকর্ষ বা অন্য কোনো বল নিয়ে ভাবতে হবে না। ধরে নিই আমার একটা বস্তু আছে যেটা একটা নির্দিষ্ট বেগে শূন্যে ভেসে বেড়াচ্ছে। আমি বস্তুটা আঁকি, ধরি এটা একটা ডট এবং এর একটা বেগ আছে। আমি এই বেগ ভেক্টরটা আঁকবো এবং আমি সেটা বড় করে আঁকবো। এটা আসলে বেশি বড় হলো না, আমি বরং একটা পুরু রেখা ব্যবহার করি। এটা একটা পুরু রেখা। ধরে নিচ্ছি এটা হলো ডটটার বেগ ভেক্টর। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই মুহূর্তে ডটটা এই অবস্থায় আছে, ধরে নিলাম, আর অল্পক্ষণ পরেই আমি চাই ডটটা অন্য কিছু করুক। আমি চাই অল্পক্ষণ পরে ডটটার বেগ ভেক্টর অন্যরকম হবে। আমি চাই এর ভেলোসিটি ভেক্টরটা একটু পর এরকম কিছু একটা হবে এবং এর রং হলুদ হয়ে যাবে। না, আসলে রং পরিবর্তন আমার এই লেকচারের স্কোপের বাইরে। তবে ধরি আমি চাচ্ছি যে একটু পরে আমার ভেলোসিটি ভেক্টর দেখতে অনেকটা এরকম হোক। এটার মান একই রাখলাম, শুধুমাত্র এর দিক একটু পরিবর্তন করলাম। আমি এটাকে ডান দিকে একটু ঘুরিয়ে দিলাম, এটা আঁকলাম। এখন আমার প্রশ্নটা হলো, যখন বেগ ভেক্টরটা এরকম হবে তখন এর উপর কত ত্বরণ কাজ করবে, অথবা একটু পর বেগ ভেক্টরটা এরকম করতে হলে ত্বরণ কত হতে হবে। তাহলে এটার ক্ষেত্রে বেগ ভেক্টরটা পুরোপুরি এক্স অক্ষের দিকে কাজ করছে, তাই না? এবং এর কোনো ওয়াই উপাংশ নেই। এখন দ্বিতীয় বেগ ভেক্টরটাকে এক্স এবং ওয়াই উপাংশে বিভাজিত করি, আর এক্স উপাংশটা দেখতে অনেকটা এরকম হবে এবং এর ওয়াই উপাংশটা অনেকটা এরকম হবে। এর বেগের পরিবর্তন করতে হলে কিছু একটা অবশ্যই, কারণ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এখানে ওয়াই উপাংশ 0, এখানে কোনো ওয়াই উপাংশ নেই। দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই উপাংশ আছে। তাহলে এই ডটটায় যে ত্বরণটা প্রয়োগ করতে হবে সেটার অবশ্যই ওয়াই উপাংশ থাকতে হবে, তাই না? তাহলে ত্বরণের একটা ওয়াই উপাংশ থাকতে হবে। ধরলাম এটা হলো সেটা এবং এটা হলো ত্বরণ। এজন্যই এটা একই মাপের না, আমরা এই ত্বরণের জন্য ভিন্ন রং ব্যবহার করছি। আমি এটা কয়েকভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা একটা স্বচ্ছ ধারণা পান। আমি এটাকে সামান্য ভিন্ন নীল রং দিয়ে চিহ্নিত করছি। তাহলে আপনাকে ওয়াই অক্ষের দিকে ডটটার উপর ত্বরণ প্রয়োগ করতে হবে। আমরা জানি না এটা কত বড় হবে, কিন্তু এটা এরকম বড় হতে হবে যাতে এটা ওয়াই অক্ষের দিকে এরকম বড় একটা বেগ দিতে পারে। এক্স অক্ষের দিকে আমাদের কি পরিমাণ ত্বরণ প্রয়োগ করতে হবে? আমাদের এক্স উপাংশটা কিছুটা কমে যাচ্ছে। এটা ছিল আমাদের এক্স উপাংশ, এরপর এটা যখন নিচের দিকে ঘুরে গেল তখন আপনি বেশি ওয়াই এবং অল্প এক্স পাবেন। এখন ত্বরণ কত হবে? ত্বরণ কোন দিকে কাজ করবে যাতে এক্স উপাংশের মান কমে যায়? আমাদেরকে উল্টো দিকে যেতে হবে, তাই না? ত্বরণ কিছুটা এই দিকে কাজ করবে, এরকম একটা ত্বরণ হতে হবে। এখন আপনারা যদি এই দুটো ভেক্টরকে যোগ করেন তাহলে ত্বরণ ভেক্টরটা পাবেন। ত্বরণ ভেক্টরটা অনেকটা এরকম হবে, অনেকটা এরকম, তাই না? এটা আপনাদের কাছে কিছুটা বিভ্রান্তিকর লাগতে পারে। আমি যা দেখাচ্ছি তা হলো, যদি ধরেন একটা বস্তু শূন্যে কনস্ট্যান্ট বেগে চলছে, এখন সেই বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরতে হলে কি ত্বরণ ভেক্টর হতে হবে? উদাহরণস্বরূপ ধরে নিই আগের বস্তুটা এখানে ছিল, এর উপর যদি কোনো বল কাজ না করতো এবং এটা এদিকে চলতে থাকতো, তবে এর গতিপথ হতো এরকম। আমি এর মধ্যেই এর পথ এঁকেছি, পথটা এরকম হবে। এটা থাকবে এখানে, তারপর এখানে, তারপর এখানে, এভাবে এটা এদিকে যেতেই থাকবে। আমরা নিউটনের সূত্র থেকে জানি একটা গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায় এবং বস্তুটার উপর কোনো নেট বল বা নেট ত্বরণ কাজ না করা পর্যন্ত এর বেগের কোনো পরিবর্তন হবে না। তো এখন বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরার জন্য এবং বস্তুটার গতিপথ অনেকটা এরকম হওয়ার জন্য, এটা একটা পথ। আসুন দেখি অন্য পথটা কীরকম হয়। ধরলাম বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর গতিপথটা এরকম হবে। বস্তুটা এখান থেকে এখানে, তারপরে এখানে, এভাবে বৃত্তাকার পথে চলবে। এর জন্য কি করতে হবে? বস্তুটার বেগকে এদিক থেকে, অর্থাৎ এক্স অক্ষের দিক থেকে একটু নিচের দিকে যেতে হলে আপনাকে ভেতরের দিকে কিছুটা ত্বরণ দিতে হবে। আমরা এখানে এটা করেছি, আপনাকে ভেতরের দিকে একটা ত্বরণ দিতে হবে। এটা যদি না করেন তবে বস্তুটা এদিকে যেতে থাকবে। এখন বস্তুটাকে বৃত্তাকার পথে রাখতে হলে আপনাকে আবার এটাকে ভেতরের দিকে একটু টানতে হবে। এটাকে ভেতরের দিকে টানা না হলে এটা আবার এই দিকে যেতে থাকবে। তাহলে বস্তুটার উপর সবসময় ভেতরের দিকে একটা বল প্রয়োগ করতে হবে, সবসময় এটাকে ভেতরের দিকে টানতে হবে।
আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা যদি চান বস্তুটা এরকম বৃত্তাকার পথে চলবে, তাহলে বস্তুটার উপর একটা কনস্ট্যান্ট ইনওয়ার্ড ফোর্স ভেতরের দিকে কাজ করতে হবে, যেটা বস্তুটাকে সবসময় ভেতরের দিকে টানবে। হালকা হলুদ রঙে দেওয়া তীরচিহ্নগুলো হলো সেই কনস্ট্যান্ট বল, যেটা বস্তুটাকে বৃত্তাকার পথে রাখবে। ঠিক আছে, আসুন দেখি ভেতরের দিকে বল কাজ না করলে কি হবে। ধরি এখানে ভেতরের দিকে বল কাজ করছে, তারপর বস্তুটা যখন এখানে আসে তখন হঠাৎ করে ভেতরের দিকে বলটা আর কাজ করছে না, তখন বস্তুটা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর চলা শুরু করবে। আমি একটু পরে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করছি। আপনি যদি একটা দড়ির প্রান্তে একটা বস্তু বেঁধে সেটাকে বৃত্তাকার পথে ঘোরাতে থাকেন, তবে দড়িটা ভেতরের দিকের বলটা যোগান দিবে। কিন্তু যখনই আপনি দড়িটা ছেড়ে দেবেন, তখনই বস্তুটা সরল পথে চলা শুরু করবে। আমরা এই বিষয়টা নিয়েই বলছি। তাহলে ভেতরের দিকে ত্বরণ কত হতে হবে? ভেতরের দিকে ত্বরণ কত হতে হবে এটা হিসাব করার আগে আসুন আমরা চিন্তা করি, ভেতরের দিকে ত্বরণ যদি পর্যাপ্ত না থাকে বা বেশি হয়ে যায় তখন কি ঘটবে। এগুলো পরিষ্কার করে ফেলি। ধরে নিই আমাদের ঘূর্ণনের কেন্দ্র, ভেতরের দিকের বলগুলো যে বিন্দুতে কাজ করছে সেটা এখানে, আর আমাদের বস্তুটা এখানে। ধরলাম এটা একটা স্পেসশিপ বা নভোযান, এখান থেকে আগুন বের হচ্ছে। এই আগুন আসলে ইম্পালস তৈরি করে, মহাশূন্যে বাতাসের বাধা নেই, তাই আগুনের একটা ইম্পালস তৈরি করলেই এটা চলতে থাকবে। সায়েন্স ফিকশন মুভিতে যেটা দেখা যায় যে সবসময় আগুন জ্বলতেই থাকে, আসলে সেটা হয় না। স্পেসশিপকে ত্বরণ দেওয়ার জন্য শুধুমাত্র আগুনের ইম্পালসটাই দরকার, স্পেসশিপের পেছনে সবসময় আগুন বের হওয়ার দরকার নেই। যাই হোক, এগুলো আসলে আমাদের স্কোপের বাইরে। ধরে নিই বস্তুটার বেগ ভেক্টর এরকম। ধরে নিই এটা কোনো গ্রহ বা অন্য কোনো বল ক্ষেত্র বা অন্য কোনো কিছু। এই বল ক্ষেত্র যদি দুর্বল বল ক্ষেত্র হয়, এই নভোযানটা যদি অনেক দ্রুত চলে আর এটা দুর্বল বল ক্ষেত্র হয়, যেটা বস্তুটাকে সবসময় নিজের দিকে টানবে, তবে এর গতিপথটা অনেকটা এরকম হবে। এটা দেখতে এরকম হবে। এটা একটা বৃত্ত হবে না, এটা বাইরের দিকে কিছুটা স্পাইরাল আকার নেবে। ভেতরের দিকের বলটা দুর্বল হলে এরকম হবে। আর ভেতরের দিকের বলটা যদি খুব শক্তিশালী হয়, তাহলে বস্তুটার গতিপথ হবে এরকম। আমি হলুদ রঙে আঁকছি, এটা বস্তুটাকে নিজের দিকে টেনে নেবে। স্পেসশিপ এরকম স্পাইরাল পথে বস্তুটার উপর গিয়ে পড়বে, আর বলটা হতে হবে নির্দিষ্ট একটা বল। নির্দিষ্ট দূরত্বে অবস্থান করা একটা বস্তুর উপর সেই নির্দিষ্ট বলটা কত হতে হবে সেটার সূত্র আমি আপনাদের পরে দেখাবো। কিন্তু ভেতরের দিকে কাজ করা বলটা যদি তার সমান হয়, তাহলে বস্তুটা এই বল ক্ষেত্রের চারদিকে বৃত্তাকারে ঘুরতে থাকবে। তখন এর গতিপথ সম্পূর্ণ বৃত্তাকার হবে। এর গতিপথ হবে এরকম। আসুন দেখা যাক এই জন্য ভেতরের দিকে কাজ করা বলটার মান কত হবে। এই ভেতরের দিকে কাজ করা বলটা অভিকর্ষের কারণে হতে পারত, কিন্তু আমি অভিকর্ষ নিয়ে এখনও কাজ করছি না, কারণ অভিকর্ষ আসলে দূরত্বের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাই আমি এখন অভিকর্ষ নিয়ে কাজ করব না। এটা অন্য যে কোনো কিছু হতে পারে যা আকর্ষণ করে। আসুন একটু স্বচ্ছ ধারণা নেওয়া যাক যে এই কেন্দ্রমুখী বল কীরকম শক্তিশালী বা এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আসুন ধরে নেই এটা আমার হাত, এবং আমার হাতে একটা সুতা আছে, এরকম একটা সুতা, এবং এই সুতার সাথে একটা পাথর বাঁধা আছে, একটা পাথর বাঁধা আছে। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি এই পাথরটাকে বৃত্তাকার পথে ঘোরাতে চাই, তবে এটা সম্পূর্ণ বৃত্তাকারে ঘুরবে, যেটা আমরা আগেই দেখেছি। আমি যদি পাথরটাকে এরকম বৃত্তাকারে পথে ঘুরাই, তাহলে আমাকে এই দড়িটাকে কত বলে টেনে ধরে রাখতে হবে, অথবা পাথরটার উপর ভেতরের দিকে কত ত্বরণ প্রয়োগ করতে হবে। আসুন একটু স্বচ্ছ ধারণা নেই এক্ষেত্রে কি ঘটতে হবে। একটু চিন্তা করুন। ধরে নেই এখানে এই বিন্দুতে পাথরটার বেগ হবে এরকম, এরকম। এই বিন্দুতে পাথরটার বেগ এরকম হবে। তাহলে একটা বেগ থেকে আরেকটা বেগে যেতে যদি এর মান অনেক বড় হয়, তবে এর দিক পরিবর্তন করতে আমাকে বেশি ত্বরণ প্রয়োগ করতে হবে। আশা করি কিছুটা বুঝতে পারছেন। এখন এই বেগ ভেক্টর থেকে এই বেগ ভেক্টরে যেতে যদি এই ভেক্টরগুলো আরও বড় হয়, ধরলাম এই ভেক্টরটা এরকম বড়, এদের মান আরও বেশি, তাহলে আমাকে আরও বেশি বলে এটাকে ভেতরের দিকে টানতে হবে এবং আরও বেশি হারে এটাকে ভেতরের দিকে ত্বরণ দিতে হবে।
তাহলে বেগ যত বেশি হবে আমাকে তত বেশি বলে এটাকে টানতে হবে, আবার বেগ যত বেশি হবে এক বিন্দু হতে আরেক বিন্দুতে যেতে সময় তত কম লাগবে, কারণ বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে বেগ দুইভাবে ত্বরণকে প্রভাবিত করছে। আমার সময় শেষ হয়ে গেছে, আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব।